লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। প্রিয় দর্শক, এই সংলাপটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। গাড়ি ঘোড়া চড়ার জন্যই কি লেখাপড়া, নাকি প্রকৃত মানুষ হবার জন্য লেখাপড়া? সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। সময় পেলে আজকে এই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা করব। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য, জাতীয় ঐকমত্য কমিশন, যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় নির্বিচার হামলা। দৈনিক সমকাল, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য, একদিনের সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত, ডেঙ্গুর বিস্তার। দৈনিক যুগান্তর, নির্বাচনের পথেই ছুটছে দেশ, আছে সংশয়, সন্দেহ, মতভেদ, বিক্ষোভে উত্তাল ইউরোপ, আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা। কালের কণ্ঠের শিরোনাম, অপরাধ চাঁদাবাজি চরমে, গণভোটে মতৈক্য, সময় অনৈক্য। বাংলাদেশ প্রতিদিন, বিচারের মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ, অবশেষে সমঝোতা গণভোট ইস্যুতে, ঐক্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই, ভোটের আগে ঐক্যের চ্যালেঞ্জ। মানব জমিনের শিরোনাম, জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন, ফেনীর পিপি বললেন জালিয়াতি হয়েছে, আসন নিয়ে সমমনাদের সঙ্গে বিএনপির আলোচনা। খবরের কাগজ, গণভোটে মতৈক্য, দিনক্ষণে মতভেদ, শাপলা প্রতীক পাচ্ছে এনসিপি। আমাদের সময়, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে রাজি সব দল, যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও গাজায় চলছে গণহত্যা। আমার দেশ, জুলাই সনদ বাস্তবায়নে সব দল গণভোটের পক্ষে। কালবেলা শিরোনাম, জনপ্রশাসন সচিব হতে চাইছেন না কেউ, জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐক্যমত্য। দৈনিক করতোয়া, উত্তরাঞ্চলের 4 জেলায় টর্নেডোর আঘাত, 1600 বাড়িঘর লণ্ডভণ্ড, আহত 65। দিনকাল, পার্বত্য চট্টগ্রামে অশান্তির কারণ আওয়ামী লীগের ষড়যন্ত্র। বাংলাবাজার পত্রিকা, ভোটের মাঠে জামায়াতের পাশে নেই কেউ, গণভোটেই জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়নে একমত সব রাজনৈতিক দল, আলী রিয়াজ বলেছেন। আপনি শিরোনাম শুনলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন আলোচনা। শিরোনাম, জুলাই সনদ নিয়ে গণভোটে মতৈক্য, কিন্তু কিভাবে হবে সেটার আর সে নিয়ে মতৈক্য না। যেমন বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট, এটা নিয়ে হোক। জামায়াতে ইসলামী চায় জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক। এনসিপির চাওয়া গণভোটের আগে সংবিধান আদেশ। তাহলে দাঁড়ালো কোন জায়গায়? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাকে ধন্যবাদ। জুলাই নিয়ে সবথেকে বেশি আলোচনার যে জায়গা, তার গত কয়েক মাস ধরে জুলাই সনদ, এটি সবথেকে আলোচনার বিষয়বস্তু। এই আলোচনার দুইটা দিক আছে। একটা হলো, রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে বসে তখন তারা তাদের মধ্যে ঐক্য করে যে ধরনের কতগুলো আর্টিফিশিয়াল আচরণ করে, বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে ভুলে যায় নাকি দেখা যায় যে আসলে কেউ কেউকে বিশ্বাস করছে না। যে প্রধান 3টা দলের কথা বলা হচ্ছে, যদিও আমি মনে করি যে 2টো প্রধান দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত, তাদের মধ্যে অবিশ্বাসের জায়গাটা আপনি দেখছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, এবং আরও অনেকগুলো রাজনৈতিক দল, যে নির্বাচনের পরে যে সংসদ হবে সেই সংসদ থেকে এটিকে অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনেকেই সেটি বিশ্বাস করতে পারছে না আদৌ হবে কিনা। এটি স্পষ্ট করে বলছেও না। জামাত যে বিএনপিকে বিশ্বাস করে না যে বিএনপি ক্ষমতায় গেলে এটি করবে, এটা তারা বলছে না। তারা বলছে যে আগে প্রয়োজনে ফেব্রুয়ারিতে যদি আপনার জাতীয় নির্বাচন হয়, তাহলে ডিসেম্বরে একটা গণভোট কিন্তু এখান থেকে একটা কম্পিউটারে কম্পোজ করলেন, একটা কাগজ প্রিন্ট করলেন, বিষয়টি তা না। আপনার নির্বাচনে যে ধরনের প্রস্তুতি থাকতে হবে, সেরকমই অনেকটা একই ধরনের প্রস্তুতি আপনার এখানে রাখতে হবে, শুধুমাত্র ওই যে নমিনেশন সাবমিশন এই ধরনের কাজগুলোর বাইরে। কিন্তু আপনার একেবারে ভোট কেন্দ্রিক যে ধরনের আয়োজন, সেই আয়োজনটা করতে হবে। তো জাতীয় নির্বাচনের ঠিক 2 মাস আগে এই ধরনের একটা আয়োজন, এটি জাতীয় নির্বাচনের প্রস্তুতিকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, এটি একটি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এর ভেতর থেকে আপনার যে বিপুল অর্থ ব্যয় হতে যাচ্ছে, তাহলে এই দুটো কাজ হতে যাচ্ছে কেন? দলগুলো পরস্পরকে অবিশ্বাস করার কারণে। অথচ
এরা কিন্তু সবাই বলছে যে আমরা পাওয়ারে যাব, তো তোমরা যদি পাওয়ারে যাও তাহলে তোমরা পাওয়ারে গিয়ে এটি করো না কেন বা করতে চাও না কেন। আমার যেটা ধারণা যে এর পেছনে সরকারের একটা সাপোর্ট আছে, এবং বিশেষ করে ঐক্যমত্য কমিশন, যে ঐক্যমত্য কমিশনের কথা বলা হয় এটি আসলে কিন্তু খুব বেশি সংখ্যক মানুষের রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, বেশি সংখ্যক মানুষের রিপ্রেজেন্ট করে না, এবং এই জায়গাটায় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা চমৎকার গাইডলাইন দিয়েছিলেন। এটি যদি অনুসরণ করা হতো তাহলে আজকে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। এই যে ঝুলন্ত অবস্থায় যেটা আছে, তিনি বলেছিলেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে, আপনারা যে সমস্ত জায়গায় ঐক্যমত্যে পৌঁছাচ্ছেন সেইগুলোকে নিয়ে আলোচনা করে আপনারা নির্বাচনে যান, নির্বাচনের পরে আপনারা এই বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যান। কিন্তু দেখা যাচ্ছে যে এরা সবাই মানে বেশ কয়েকটা রাজনৈতিক দল, যাদের কারো কারো আসলে সব মিলিয়ে ঢাকা শহরে আপনি 50টা লোক পাবেন না, এই ধরনের দলও আছে। তো তারাও মোটামুটি যেভাবে যেভাবে কথা বলছেন তাতে ধারণা হলো যে বিদেশিরা যদি কেউ এদের কথাবার্তা শোনে এবং ট্রান্সলেট করে যদি তাদেরকে শোনানো হয়, তারা ধারণা করবেন যে এদের অধীনে এক একটা দেশে মনে হয় 10-20 কোটি মানুষ এদের পেছনে আছে। তো এই যে কাজটা হচ্ছে, যে অবিশ্বাসের যে জায়গাটা আমাদের এখানে প্রায় দেখবেন ফ্যাসিস্টরা অবিশ্বাস তৈরি করে দিচ্ছে, কিন্তু নিজেরা কেউ বিশ্বাস করে না। তার উদাহরণ এইগুলো। ঐক্যমত্য কমিশনের যে কাজের যে পেরিফেরিটা আছে, কখনো কখনো তারা সেই জায়গাটা থেকে সরে যাচ্ছেন, ভুলে যাচ্ছেন। কালকে দেখলাম যে দলগুলো যদি একমত হতে না পারে তাহলে আমরাই সিদ্ধান্ত দিয়ে দিব, তাহলে তো আগেই হতে পারে। সেকেন্ড হচ্ছে যে তারা আসলে ম্যান্ডেটটা কি তাদেরকে এই যে দায়িত্বটা, এটি নিয়ে প্রচুর প্রশ্ন আছে। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আছে, এবং কমিটমেন্ট নিয়ে প্রশ্ন আছে। ঐক্যমত্য কমিশন, সংস্কার প্রস্তাব, এটি কেউ না জানলেও আমেরিকান দূতাবাসে গিয়ে তারা বৈঠক করছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা শরীফ, আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন এই বিষয়ে, পত্রপত্রিকার শিরোনাম আজকেও হয়েছে, উপদেষ্টা মানে অন্তর্বর্তী সরকারে ছিলেন যিনি, তিনি এখন একটি দলের প্রধান, তিনি বলছেন যে উপদেষ্টারা একটা সেফ এক্সিট নিয়ে ভাবছে। এই কথার মিনিংটা কি? এর আগে তিনি আরও কতগুলো মানে খুবই স্পর্শকাতর বক্তব্য দিয়েছেন। কিছুদিন আগে তার একটা বক্তব্য ছিল যে মাহফুজ আলমকে হত্যা করার জন্য উপদেষ্টা পরিষদের ভেতর থেকে এক ধরনের বক্তব্য তৈরি করা হচ্ছে। সরকার বিষয়টি চেপে গেছে। আমার ধারণা সরকারের টোটাল ফোকাসটা হলো একদিকে ফ্যাসিস্ট নাম দিয়ে আওয়ামী লীগের যে যেখানে আছে তাদেরকে ধরো, তাদেরকে জেলে ভরো, ক্লিয়ার করো, একেবারে পরিষ্কার করে ফেলো। আর একটা জায়গাটা হচ্ছে যে উপরিকাঠামোর কতগুলো কাজ করো, যে কাজগুলোর আসলে ওই যেটা বললাম যে অ্যাসাইন্ড, হয়তো কেউ দায়িত্ব দিয়েছে, তা না হলে ওই যে বললাম যে আমেরিকান দূতাবাসে মানুষের যে সমস্যাগুলো আছে, আপনি সেই সমস্যাগুলো কি দেখছেন? রাজশাহীতে গভীর রাতে ট্রাকের পেছনে মানুষ লাইনে দাঁড়াচ্ছে সকালবেলায় কম দামে চাল কেনার জন্য। ডেঙ্গুতে প্রতিদিন কত সংখ্যক মানুষ না, আজকের খবর হলো 11 জন বোধহয়, 9 জনের মৃত্যু প্রতিদিন। আর আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছেন তার সংখ্যা একদিনে শয্যাশায়ী হয়েছেন 1042। এই যে তো এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ধরনের, আমাদের তো একটা স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, তার কোনো অ্যাক্টিভিটি কি আপনি দেখেন? কোনো অ্যাক্টিভিটি দেখবেন না। আমাদের সফলতা হলো আমাদের প্রধান উপদেষ্টার সাথে আজারবাইজানের সাবেক প্রধানমন্ত্রী দেখা করে সমর্থন জানিয়েছেন, তার সাথে লাটভিয়ার সাবেক শ্রমমন্ত্রী দেখা করে সমর্থন জানিয়েছেন, এটি হলো প্রধান খবর। আর এই যে ঐক্যমত্য কমিশন মাঝে মাঝে বসছে, কতগুলো বিষয়ে স্যান্ডউইচ খাচ্ছে। সালাউদ্দিন সাহেব এর আগে বলেছেন যে আমরা শুধুমাত্র সেখানে খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলার জন্য আমাদের এই ছোট্ট অনুষ্ঠান শেষ করব এই জায়গাটায় যে সরকার অথবা ঐক্যমত্য কমিশন জবরদস্তি করে কিছু যদি চাপিয়ে দিতে চায়, সম্ভবত এটি এখন হয়তো মানুষ কথা বলছে না, এদের অনেকেই হয়তো দেশেও থাকবেন না, কিন্তু এটি নিয়ে তাদেরকে এক সময় জবাবদিহি করতে হবে। আমরা একটু উদাহরণটা হলো ওই যে সাবেক উপদেষ্টা এনসিপির প্রধান, তিনি যে মন্তব্যটি করেছেন, তিনি নিশ্চয়ই অনেক কিছুই জানেন। তো আপনি এত কাজ করছেন দেশের জন্য, তাহলে আপনার সেফ এক্সিটের প্রয়োজনটা কি? নিশ্চয়ই এক ধরনের
ভয় ভীতি এদের মধ্যে বাসা বেঁধেছে, অথবা তারা যে কমিটমেন্ট নিয়ে এসেছিলেন সেটা করতে পারছেন না সেটা। কিন্তু সামগ্রিকভাবে তারাও যে ভালো নেই এবং তারা যে প্রত্যাশা পূরণ করতে পারছে না, এই কথার ভেতর থেকে এবং তার যে অনিবার্য প্রতিক্রিয়া তারা উপলব্ধি করছে, অনুধাবন করছে। আমি মনে করি যে এখনও আমাদের হাতে যে সময়টা আছে, এই সময়ে প্রতিহিংসার যে পথ অনুসরণ করা হচ্ছে, এই পথ থেকে বেরিয়ে এসে ওই যে জুলাই ঘোষণার বাস্তবায়ন, নির্বাচন এবং গণহত্যার সাথে যারা জড়িত ছিল, একেবারে যারা জড়িত ছিল, আপনি ওই যে হরে দরে একজনকে হত্যা চেষ্টা করা হয়েছে, ২৫০০ মানুষ মিলে হত্যা চেষ্টা করেছে এবং সেই মামলার ২৯৩তম আসামিকে গ্রেপ্তার করে আপনি ডান্ডাবেড়ি পরিয়ে, এই যে প্রতিহিংসাটা, সেখান থেকে বেরিয়ে এসে প্রকৃত তাকে যদি হত্যার চেষ্টা কেউ করে থাকে, যারা জড়িত তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে বিচারের মুখোমুখি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে যে অনুষ্ঠান শুরুর সময় বলেছিলাম, এই কথাটি আমরা ছোটবেলা থেকে পড়ি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু লেখাপড়া তো গাড়ি ঘোড়া করার জন্য না, মানুষ হওয়ার জন্য লেখাপড়া। আজকে প্রথম আলোতে একটি শিরোনাম হয়েছে, বিদ্যালয়ে জেনতেন পড়াশোনা, ভরসা কোচিং ও গৃহশিক্ষক। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষাঙ্গন, এবং এরপরে আরও নানা কারণে শিক্ষাঙ্গনের এই ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এখন পর্যন্ত শিক্ষার্থীদেরকে আমরা পুরোপুরি ক্লাসে নিতে পারছি কিনা সেটাও আমরা জানি না। তাহলে যদি এই যে ভরসা কোচিং আর গৃহশিক্ষক হয়, তাহলে পড়ায় কারা? যারা পড়ায় তারা কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থাকে এটি একটা পরিত্যক্ত সম্পত্তি হিসাবে আমাদের রাষ্ট্র বিবেচনা করে। পরিত্যক্ত সম্পত্তি রাষ্ট্র বিবেচনা করে। আপনি সরকারের জায়গাটা যদি আসেন, আমরা গত ১.৫ দশক শেখ হাসিনার শাসনের যে জায়গাগুলোতে ক্রিটিক করেছি, সমালোচনা করেছি, তার একটা বড় জায়গা ছিল শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ফেলা। ক্লাস 4-এর প্রশ্নপত্র পর্যন্ত এখানে ফাঁস হয়েছে, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বাদ। যদিও কোনো শিক্ষার্থী ক্লাস 4-এ যারা পড়তো, তারা কেউ কিন্তু ওই প্রশ্ন সংগ্রহ করতে যাননি, সংগ্রহ করে দিয়েছে বাবারা, যে বাবারা অভিভাবকরা, যারা সোশ্যাল মিডিয়াতে এসে, গণমাধ্যমে এসে, পাবলিক প্লেসে গিয়ে বলে বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে ওরা কি দুধে পানি মিশায়? বলছেন না। তো ওরা কি ঘুষ খায়? না, তাও খায় না। তো ওরা কি ওই যে প্রশ্নপত্র ফাঁস করে? বলছে না, তাও তো করে না। তাহলে ওরা শেষ হয়ে যাচ্ছে, আর এই কাজগুলো আমরা বড়রা করি, আমরা শেষ হচ্ছে না, আমরা ভালো আছি। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমি তখন ইত্তেফাকে কাজ করি, নকলের হিদিক ছিল সেই সময়। তা নকল ধরতে যাওয়ার জন্য আমি একজন প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সঙ্গে গিয়েছিলাম এক জায়গায়। দেখি এক বাবা দৌড়াচ্ছে, তা তাকে থামানো হলো। আপনি দৌড়াচ্ছেন কেন? কয়ে আমি ওই যে ছেলের হাতে নকল দিব। আপনি নকল দিবেন মানে? আমার তো কেউ নেই, কে নিয়ে যাবে? তার মানে এই যে অভিভাবকের কথা আপনার অসহায়ত্ব, কেউ থাকলে আমার এইভাবে দৌড়াতে হতো না নকল নিয়ে। তো আমাদের সমাজটা এটা নানা দিক থেকে আপনি যতই এটি নিয়ে ফুলিয়ে ফাপিয়ে গল্প পড়েন, নষ্ট হয়ে গেছে। এবং কখনো কখনো সুযোগ আসে পরিবর্তন করার। আমাদের জুলাইয়ের পরে যে সুযোগটা এসেছিল, আমাদের রাষ্ট্র, আমাদের শাসকরা সেই সুযোগটাকে ব্যবহার করেনি। আমার কখনো কখনো দুশ্চিন্তা হয় যে এটি কি ইচ্ছাকৃত, যে একটা জেনারেশনকে, দুটো জেনারেশন নষ্ট করে দেওয়া। যদি নষ্ট করে ফেলতে পারি, তাহলে প্রথমত আমাদের প্রতিদ্বন্দ্বী যারা, তাদের উপকার হয়। আমরা অনেক সময় ভুল করি, চিনতে পারি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, সব থেকে বেশি বেনিফিটেড হবে আমাদের প্রতিবেশী ভারত। অথচ আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় তীব্র ভারত বিরোধী বক্তব্য যারা দিচ্ছেন, তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন না। আমাদের সেনাবাহিনী যদি দুর্বল হয়ে যায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সব থেকে বেশি লাভ হবে ইন্ডিয়ার। আমাদের এই বাংলাদেশে সারাদিন যদি একটা অস্থিরতার মধ্যে থাকে, সব থেকে বেশি উপকার লাভ হবে কেনিয়ার না, ব্রাজিলের প্রতিবেশী মিয়ানমার এবং ইন্ডিয়ার। অথচ আপনি দেখবেন বিদেশ থেকে সোশ্যাল মিডিয়াতে নানা কন্টেন্ট তৈরি করে অনবরত একটা অস্থিরতা যাতে বাংলাদেশের মধ্যে থাকে, সেই ধরনের একটা চেষ্টা আছে। এরা যে কার পারপাসটা সার্ভ করে আমি জানি না। কখনো কখনো মিত্র সেজে শত্রুর ভূমিকায় নামতে হয়, হয়তো তারা সেটি করে। আমি শিক্ষার যে জায়গাটা বলি, আমাদের এখনও যে সুযোগটা ছিল, সেই সুযোগটা সরকার কাজে লাগালো না। অথচ এই পরিবর্তনের পেছনে সবথেকে বড় ভূমিকাটা রেখেছিল শিক্ষার্থীরা। এই পরিবর্তনে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। তাদের যে মনস্তত্ত্বে যে প্রভাবটা পড়েছে, আমি হয়তো বিশ্ববিদ্যালয়ে খুনাখুনি দেখছি না,
মারামারি দেখছি না, সিট দখল দেখছি না, কিন্তু সবসময় যে অস্থিরতা তাদের মধ্যে কাজ করছে। আপনি কয়েকদিন আগে আমি ঢাকার খুব নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দোকানদার বলছে যে স্যার 4-5 ছেলেরা এসে, শিশুরা এসে, আজকে শিশু দিবস, ওদেরকে শিশুই বলছে আমাদের এখানে সিগারেট বিক্রি বাড়ছে, ওরা সিগারেট খায়। আপনি গত কয়েক মাসে শিক্ষকদের উপরে যেভাবে গায়ে হাত তোলা হয়েছে, যে শিক্ষার্থীরা, আমি তো এখনো আমার প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি দেখি, আমি তার পায়ে যদি হাত দিয়ে তার পায়ের ধুলা নিতে পারি, না আমার তো সেটাই শিক্ষা। আমি যে আমার বুকটা ফুলে ওঠে গর্বে এবং একটা প্রশান্তি অনুভব করি যে আমার স্যারকে আমি রেসপেক্ট করতে পেরেছি, শ্রদ্ধা করতে পেরেছি। এটি একটা আর্টিফিশিয়াল হয়তো, কিন্তু এই যে আচরণটার ভেতর থেকে আমি যে প্রশান্তিটা পাই, এটা আমি কোথাও পাই না। সেই শিক্ষককে রাজনৈতিক ট্যাগ দিয়ে, এবং এখন পর্যন্ত সেটি চলছে, সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল সরকার সেটা নিতে পারেনি, রাজনৈতিক বক্তব্য দিয়ে এগুলিকে জাস্টিফাই করা হয়েছে। আমার সংশয় হয়, সন্দেহ হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু যুগোপযোগী করার জন্য, মানবিক করার জন্য, কর্মমুখী করার জন্য যে সুযোগটা আমাদের হাতে এসেছিল সেটা আমরা করি, সেই সুযোগটা আমরা কাজে লাগাইলাম না। একেবারে ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, গাজা পরিস্থিতি, খোদ ইসরায়েলে কিন্তু বিক্ষোভ হচ্ছে, ব্যাপক বিক্ষোভ। ইসরায়েলের ভেতর থেকে আমরা হয়তো অনেকেই জানি না, আমাদের এখানে তো ওই অল্প একটু জেনে তারপরে এটি আমরা প্রচার করি। ইসরায়েলের সব থেকে বিক্ষোভগুলো বড় বড় বিক্ষোভ হয়, এবং ইসরায়েলের সমস্ত মানুষ যে গাজার উপরে এই ধরনের আগ্রাসনের পক্ষে তাকিত না, অথচ আমরা পুরোটাই বলি যে ইসরায়েল, পুরো রাষ্ট্রটা, ইসরায়েলের যে শাসক গোষ্ঠী, তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমেরিকায় সিয়াটলে বিশ্বায়নের বিরুদ্ধে সব থেকে বড় বিক্ষোভ হয়েছে। ইউরোপের যে দেশগুলো কিছুদিন আগ পর্যন্ত এই ইসরায়েলের গণহত্যার পক্ষে ছিল, সেই দেশগুলোতে যে পরিমাণ মানুষ রাস্তায় নামছে, সেই সংখ্যক মানুষ ঢাকার রাস্তায় নামছে না। অনেক ধন্যবাদ। ক্রিকেট নিয়ে একটু কথা বলি, শেষ করি। হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তানকে, এবং এটা তো খবর, খুব ভালো খবর, কিন্তু একই সাথে একই দিনে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটাকে শিরোনাম হয়েছে একপেশে নির্বাচন। তাহলে যারা ক্রিকেটের কর্মকর্তা তৈরি হচ্ছেন, তাদের ভেতরে যদি এই অনৈক্য থাকে, এই যে আমার ক্রিকেটাররা ঐক্য দেখালো, সেই ঐক্যের ভবিষ্যৎটা কি হবে? ছোট্ট করে জানতে চাই। উল্টাভাবে বলি, আমাদের এই যে ক্রিকেট বোর্ডকে নিয়ে যেটা হচ্ছে, এটা আপনার মনস্তত্ত্বের মধ্যে যে ফ্যাসিবাদ আছে তার বহিঃপ্রকাশ। তাই শেখ হাসিনা ক্ষমতা দখল করেছিলেন, ভোট দিতেন না, এবং তার অনুসারী যারা, আপনি সেটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বলেন, বিএমএ বলেন, এফবিসিসিআই বলেন, তার অনুগতরা মনে করতো আওয়ামী লীগ যেহেতু পাওয়ারে, সুতরাং আমাদের এই অ্যাসোসিয়েশনগুলো ভোটের দরকার নেই। এদের হাতে ক্ষমতা যাওয়ার পর সেই ঘটনারই রিফ্লেকশন আপনি দেখতে পাচ্ছেন, যে প্রক্রিয়ায় সেই ১.৫ দশকে এই বোর্ডগুলো গঠিত হতো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমার পছন্দ মতন আত্মীয় স্বজনকে নিয়ে, সেম ঘটনা ঘটছে। এবং এরাই এসে আবার শেখ হাসিনার সমালোচনা করেন যে তারা এই জায়গায়, কিন্তু আমরা সুযোগ পেলে আমরাও যে একজন ফ্যাসিস্ট হয়ে উঠি, কিন্তু সমস্ত দায় চাপাই হচ্ছে অন্যর কাঁধে। আমরা অনুরোধ করব, একজন তরুণ গণ অভ্যুত্থানের নায়ক, তিনি এটির দায়িত্ব নিয়েছেন, আমরা তার কাছ থেকে কতগুলো গণতান্ত্রিক আচরণ আশা করেছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।